ঘোষণাপত্র নিয়ে কেন সবার সাথে আলাপ হলো না, এটা আমার বোধগম্য না। যে চূড়াগোপ্তা পথে এটা হয়েছে, তিনটে দলকেই খসড়া দেওয়া হয়েছিল, বিএনপি, জামায়াত, এনসিপি। ৭২ সালের সংবিধান তৈরি করা হয়েছিল, তখন কিন্তু বাকশাল নিয়ে যাত্রাটা শুরু হয় নাই। এগুলো একটু স্পষ্ট করা উচিত ছিল। দেশের ভিতর থেকে তেমন সমালোচনা না হলেও বাইরে যুক্তরাজ্যের একজন সাংবাদিক তিনি কিছু কিছু সমালোচনা করেছেন। রাজনীতির অঙ্গনে যে কিছুটা গোমট অস্বস্তি ছিল সেটা কেটে গেছে। আমাদের রাজনৈতিক দলগুলো সবসময় জনগণ থেকে পিছিয়ে থাকে, তারা দৃশ্যমান ফলাফল উৎপাদন করতে পারছে না। যেমন অন্তর্বর্তীকালীন সরকারও যেরকম, রাজনৈতিক প্রক্রিয়াগুলো সেরকম। আবু সাঈদ খান, আপনার কাছ থেকে একটু জানতে চাই, কালকে তো আমরা দেখলাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেমনটা পূর্ব ঘোষণা দিয়েছিলেন যে ফেব্রুয়ারিতেই সরকার আসলে নির্বাচনে যাচ্ছে, এমন একটা রোডম্যাপের কথা তিনি জানালেন, আনুষ্ঠানিক বটে। এবং এর মধ্যে দিয়েই তিনি বলছেন যে জাতীয় নির্বাচনের পথেই বাংলাদেশ হাঁটতে শুরু করলো তার সরকারের অধীনে। নির্বাচন নিয়ে তো সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, বড় চ্যালেঞ্জগুলো আপনি কি দেখেন? প্রথমত হচ্ছে যে নির্বাচনের সরকারের অবস্থানটা স্পষ্ট ছিল না। কেননা সরকার এটা ফেব্রুয়ারিতে না জুনে, এপ্রিলে এই ধরনের কথাবার্তা ছিল। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কালকের ঘোষণার মধ্যে দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে ফেব্রুয়ারিতে, অর্থাৎ রমজানের আগেই নির্বাচন হচ্ছে। তো এটা একটা ইতিবাচক দিক, কেননা অন্তর্বর্তী সরকার তো দীর্ঘস্থায়ী সরকার হয় না, এবং যত দ্রুত পলিটিক্যাল প্রসেসটা চালু করা যায়, রাজনৈতিক নেতৃত্বের হাতে ক্ষমতা দেওয়াটাই হচ্ছে, কেননা রাজনীতি তো রাজনৈতিক নেতাদের কাজ, রাজনৈতিক কর্মকাণ্ড। তো নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়াটাই হলো যুক্তিযুক্ত। সেই পথটা খোলসা হয়েছে, সেই রাস্তাটা তৈরি হয়েছে, এবং আমরা আশা করতে পারি নির্বাচন হচ্ছে, এবং নির্বাচন কমিশনও উঠে পড়ে বসেছে, এবং বোধহয় শিগগিরই তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবে। তো সেই দিক থেকে রাজনীতির অঙ্গনে যে কিছুটা গোমট অস্বস্তি ছিল সেটা কেটে গেছে। এটা খুবই ইতিবাচক ঘটনা বলে আমি মনে করছি। নিশ্চয়ই। একই সঙ্গে যদি আমরা দেখলাম যে ঠিক 1 বছর আগের বাংলাদেশের পরিস্থিতি এবং 1 বছর পরে এই পরিস্থিতিতে, কাল দেখা গেল যে জুলাই ঘোষণাপত্র আসলে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই এটা পেশ করলেন, এবং অনেক রাজনৈতিক দল, একদম দেশের শীর্ষ যত রাজনৈতিক দল ছিল তাদের সবার প্রতিনিধিকে আমি দেখেছি মঞ্চে, এবং স্বাগতও জানিয়েছেন। এই বিষয়টিকে কিভাবে দেখেন 1 বছর পরে এসে? না, অনেকেই ছিলেন, কিন্তু সবাই ছিলেন না। কিছু কিছু দল, বাম দলগুলো বয়কট করেছে। যেমন গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তো যায়নি, অপরদিকে আমরা বাম ফ্রন্টের দলগুলো তারাও যায়নি, এবং তাদের বক্তব্য হচ্ছে বিষয়টা তাদের সঙ্গে আলোচনা করা হয়নি, এবং তারা একটা শব্দও ব্যবহার করেছে কেউ কেউ, যে চূড়াগোপ্তা পথে এটা হয়েছে। যেমন জুলাই সনদ নিয়ে তো সবার সঙ্গে আলোচনা চলছিল, মানে নিবন্ধিত সব দল, 30-এর অধিক দলের সঙ্গে আলাপ আলোচনা চলছিল, কিন্তু ঘোষণাপত্র নিয়ে কেন সবার সাথে আলাপ হলো না, এটা আমার বোধগম্য না। এবং সেখানে যদ্দূর আমি জানি যে 3টে দলকেই খসড়া দেওয়া হয়েছিল, বিএনপি, জামায়াত এবং এনসিপি। বাকি দলগুলোকে এটা থেকে আড়ালে রাখা হয়েছে। এই বিষয়টা আমার কাছে বোধগম্য না। তো সেইটা সবাইকে মিলে করলে বোধহয় একটা ভালো ছিল। তো যেটা ঐক্যটা যেটা দেখা গেছে, হ্যাঁ মেজর দলগুলো ছিল, তো অন্য দলগুলো থাকলে সেটা বরং, কিংবা অন্যান্য দলগুলো পত্রিকায় একই সঙ্গে সব দল ছিল, এটা যদি আমরা লিখতে পারতাম। আমাদের লিখতে হয়েছে যে কিছু কিছু দল তারা যায়নি, অনুষ্ঠান বর্জন করেছে, এমন একটা ঘটনা। তো সেই বিষয়গুলো আমার মনে হয় ভাববার ব্যাপার ছিল। তারপরে যেটা হয়েছে, তো সেটা একটা আশাপ্রদ ঘটনা যে মেজর পলিটিক্যাল পার্টি সেখানে উপস্থিত ছিল, এবং সেখানে একটা ঐতিহাসিক যে বক্তব্যটা, সেটাকেও আমি ইতিবাচকভাবে দেখতে চাই। তবে একটা বিষয় হচ্ছে যে ইতিহাস তো বিজয়ীরা লেখে, তো আজকে যারা দৃশ্যপটে আছে তাদেরকে সামনে রেখেই বোধহয় এটা লেখা হয়েছে। কেননা ঘটনা হচ্ছে, পরাজিত শক্তি তো যারা ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছিল, তো তাদের যে ব্যাপার এবং 15 বছরের শাসন সম্পর্কে মূল্যায়ন যথার্থই আছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু 72 সালের সংবিধান তৈরি করা হয়েছিল
তখন কিন্তু বাকশাল নিয়ে যাত্রাটা শুরু হয় নাই। এগুলো একটু স্পষ্ট করা উচিত ছিল এবং ৭২ সালের সংবিধানের মধ্য দিয়ে একটা আশঙ্কা প্রতিফলিত হয়েছিল, সেই বিষয়গুলো তো ছিল। কিংবা ১/১১ প্রেক্ষাপট তৈরির পিছনে রাজনৈতিক দলগুলো কেবলমাত্র শেখ হাসিনার ভূমিকা ছিল না, অন্যদেরও ভূমিকা ছিল, ভুল ছিল। সেগুলো স্পষ্ট করলে আমার মনে হয় ইতিহাসে আগামীতে সমালোচকরা এটা সমালোচনা করতে পারতো না। তো সেসব ব্যাপারে সচেতন থাকা দরকার। তবে আমাদের দেশে দেখি, যেমন আওয়ামী লীগের শাসনামলে 15 বছর দেখেছি মুক্তিযুদ্ধ এবং ইত্যাদি নিয়ে যে বয়ান, সেটা হচ্ছে আওয়ামী লীগের বয়ান, একপেশে বয়ান। তো আমরা আশা করব যে কোনো বয়ানই একপেশে হওয়া উচিত না, সেটা হচ্ছে নির্মোহ, ইতিহাসের নির্মোহ বয়ানগুলোই ইতিহাসের অন্তর্ভুক্ত হওয়া উচিত, এমনকি সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া উচিত। যেহেতু এই ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত হবে এবং হওয়ার বিষয়টা আশাবাদ ব্যক্ত করেছেন, তো সেই হেতু এটা নির্মোহ এবং ইতিহাসকে আরও যুক্তিসঙ্গতভাবে, তথ্য নির্ভরভাবে তুলে ধরলে সেটা বোধহয় ভালো ছিল। ইতিমধ্যে আমরা দেখেছি দেশের ভিতর থেকে তেমন সমালোচনা না হলেও বাইরে যুক্তরাজ্যের তো ডেভিড বার্গম্যান একজন সাংবাদিক, তিনি কিছু কিছু সমালোচনা করেছেন। আমার মনে হয় সেই সমালোচনাগুলোর ও সরকারের পক্ষ থেকে জবাব দেওয়া উচিত বলে আমি মনে করি। এই জুলাই ঘোষণাপত্রে আমি দেখলাম আরেকটা বিষয়, রাজনৈতিক দলগুলোর তো একটা উপস্থিতি ছিল, যদিও বাম ঘরানার রাজনৈতিক দলগুলো সেখানে ছিল না, কিন্তু এই অর্জন, এই গণঅভ্যুত্থানের যে স্টেক হোল্ডার যারা, আমি গণমানুষের কথা বলছি, সেই গণমানুষের উপস্থিতি কি আপনি কাল দেখেছেন? সত্যি কথা হলো, যদি আমরা ছবি দেখে থাকি, আমি নিজে যাইনি, টেলিভিশনে দেখেছি, কিন্তু ওই যে মানুষের উচ্ছ্বাস, যে ব্যাপক অংশগ্রহণ, এটাকে ওন করা, সেইটার সেই উৎসাহ, সেটা আমি এটাতে ভাটা পড়ার কোনো কারণ, মেজর কারণ না, অবশ্যই এটা গত বছরের সঙ্গে আজকের দিনের কোনোভাবেই তুলনা করার, মানে এটা একটা খুবই অর্থহীন কাজ, সেটা হবে না। কিন্তু আমি যদি জনমানুষের মধ্যে যদি দেখি, সেখানেও কিন্তু ও ঠিক বিপুল উৎসাহ নিয়ে যে এটার মধ্যে ছিলেন সেটা না, তার অনেকগুলো কারণ থাকতে পারে। রাজনৈতিক দলগুলো তার মধ্যেও একটা রিল্যাক্টেন্স আছে, সেটাও আমার কাছে মনে হয়েছে, তারা দাঁড়িয়েছেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো সবসময় জনগণ থেকে পিছিয়ে থাকেন, অর্থাৎ জনগণই তাদের চেয়ে অনেক আগে ভাবেন। ফলে এই নাগরিকরা তারা যেটা টের পাচ্ছেন, তারা যে পদক্ষেপটা গ্রহণ করেন, রাজনৈতিক দলগুলো তাকে ফলো করে, মানে যেটা উল্টো হওয়ার কথা, কিন্তু সেটা আসলে আমাদের হয় না। ফলে আমি বাংলাদেশের নাগরিকদের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার এবং যে রাজনৈতিক প্রক্রিয়াগুলো এই মুহূর্তে চলমান, সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে এক ধরনের নিস্পৃহতা আমি লক্ষ্য করছি। তার কারণ তারা ফল দিতে পারছেন না, অর্থাৎ তারা দৃশ্যমান ফলাফল উৎপাদন করতে পারছে না। যেমন অন্তর্বর্তীকালীন সরকারও যেরকম, রাজনৈতিক প্রক্রিয়াগুলো সেরকম। ফলে মানুষের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যেটাতে ওই হতাশার জায়গা থেকে আসলে তার অংশগ্রহণের জায়গাটা অনেকটা পিছিয়ে পড়ে, অনেকটা নিরুৎসাহ তৈরি হয়, সেটা আমার কাছে মনে হয়েছে।